সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এককভাবে সরকার গঠন করবে বিএনপি, ফাইন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান। মৃত্যুর 6 বছরেও কার্যকর হয়নি আবরার হত্যা মামলার রায়, জড়িতরা পলাতক, দ্রুত বিচার নিশ্চিতের দাবি। রাতে সবজিবাহী পরিবহনে চাঁদাবাজ চক্রের খড়গ, প্রভাব পড়ছে বাজারে, প্রশাসনের নজরদারির তাগিদ। ঘনবসতি এলাকায় গড়ে উঠছে রাসায়নিক কারখানা, ব্যবসায়ীদের অনাগ্রহে পড়ে আছে আধুনিক গুদাম। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল, অতীত ভুলে একযোগে কাজ করার অঙ্গীকার। আমাদের এগিয়ে যেতে হবে, পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো, এটা খুব ইম্পর্টেন্ট। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের, এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জ্যোতিকা। বাংলাদেশে আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠন করবে বিএনপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে শিগগিরই বাংলাদেশে ফিরছেন তিনি। বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার কিছু দিকও তুলে ধরেন তারেক রহমান। তার মতে, শুধু পোশাক রপ্তানির উপর নির্ভর না করে বাংলাদেশকে অ্যামাজন, আলিবাবার মতো অনলাইন ব্যবসার জন্য সরবরাহ কেন্দ্র গড়ে তুলতে হবে। নতুন দল হিসেবে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে তোলা এনসিপিকে রাজনীতিতে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, তারা তরুণ, তাদের ভবিষ্যৎ আছে, তাদের সঙ্গে জোট গঠনেও আপত্তি নেই বিএনপির। এ সময় তারেক রহমান জোর দিয়ে বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে জুলাইয়ের আন্দোলন পূর্ণতা পাবে না। মৃত্যুর 6 বছরেও কার্যকর হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়। এখনও পলাতক আসামিরা, বিচার নিশ্চিত না হওয়ায় তাই শঙ্কিত পরিবার। আবরার ফাহাদের মায়ের আশা, অন্তর্বর্তী সরকারের আমলেই তার সন্তানের হত্যাকারীদের সাজা কার্যকর হোক। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে। অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে, এই সংকল্পেই জীবন গাঁথতে চেয়েছিলেন আবরার ফাহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও প্রযুক্তির বিশ্বে দেশকে তুলে ধরার ইচ্ছে থেকেই বেছে নিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 2018 সালে বুয়েটে ভর্তির পর থেকে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে থাকে আবরার। তড়িৎ প্রকৌশলের এই শিক্ষার্থী বিদ্যুতের মতোই তীব্র, ন্যায় আর সত্যের পথে ছিল অবিচল। তার কণ্ঠ ছিল নির্ভীক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল অকুতভয়। ক্যাম্পাস জীবনে অল্প সময়ে হয়ে উঠেছিল শিক্ষার্থীদের এক আস্থার কণ্ঠস্বর। আবরার ফাহাদ এমন একজন কণ্ঠস্বর ছিলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যারা আগ্রাসন চালিয়ে যাচ্ছিল তাদের বিরুদ্ধে নিজের ব্যক্তি স্বার্থের বাইরে যেয়ে তিনি প্রতিবাদ চালিয়েছিলেন তার কলম এবং কণ্ঠের মাধ্যমে। 6 অক্টোবর 2019 সন্ধ্যা নামে বুয়েটে শেরে বাংলা হলে পিচাসের দল উন্মত্ত অতিকায় মাতে আবরারের কণ্ঠ রোধ করতে নিভে যায় এক তারা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শেরে বাংলা হলের এই রুমেই থাকতেন আবরার ফাহাদ। এখান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল 2011 নম্বর রুমে, যেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আবরার ফাহাদের স্মৃতিচারণে আজও কেঁদে উঠছেন এই হলের স্টাফ, সহপাঠী, বন্ধুরা। ঠিকমতো ক্লাস করতেন, সবার সাথে আচার ব্যবহার খুবই ভালো করতেন, আমাদের সাথেও অনেক ভালো করতেন। ওনার মৃত্যুর মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে আসলে অনেক সুন্দর করে দিয়ে গেছে। টর্চার সেল থেকে একটা শান্তিপূর্ণ পরিবেশের রূপান্তর হওয়া, এইটা আমরা পেয়েছিলাম হচ্ছে আবরার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে। শিক্ষকরা বলছেন, ভিনদেশে আগ্রাসনের প্রতিবাদে যেমন আগ্রাসী ছিল আবরার, ব্যক্তি জীবনে ছিল তার থেকে বেশি বন্ধুসুলভ, তুখর ছিল পড়াশোনাতেও। একাডেমিক পড়াশোনার বাইরে ওর আসলে একটা আলাদা জগৎ ছিল পড়াশোনার। ও খুব পড়তে পছন্দ করতো। ইনফ্যাক্ট ওর বইয়ের একটা বিশাল তালিকা ওর ফ্রেন্ডদের কাছে আছে, যে ওর রেখে যাওয়া পড়া কিছু বই, সেটা ওর ফ্রেন্ডরা এখনও পড়ে। আর ও তো আসলে মানুষ হিসেবে খুব অসাধারণ ছিল। ওর অন্যায়ের বিরুদ্ধে যে ওর প্রতিবাদের যে ভাষাটা আমরা ওর ক্ষেত্রে দেখি, ব্যক্তি জীবনে কিন্তু ও খুবই বন্ধুসুলভ ছিল আর কি।
মৃত্যুর মধ্য দিয়ে আবরার ফাহাদ যেমন বুয়েট শিক্ষার্থীদের মুক্ত করেছে ক্ষমতার আধিপত্য ও নির্যাতনের হাত থেকে, তেমনি জীবন উৎসর্গ করে অনুপ্রেরণা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কেন্দ্রিক অনেকেই নিজেদেরকে মাস্টার মাইন্ড কিংবা অনেক ক্রেডিটবাজি অনেকেই করে আসলে ওই আবরার ফাহাদরা সহ বিগত দীর্ঘ দুঃশাসনের সকল শহীদেরাই এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বীজ বপন করে দিয়ে গিয়েছিল। আধিপত্যবাদী যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। আবরার ফাহাদের হত্যা এবং সেই সময় যে ছাত্রলীগ আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন এবং আধিপত্যর লেজুর ভিত্তি, ভারতীয় আধিপত্যের লেজুর ভিত্তি, সেটার প্রতিবাদে আমরা করেছি, সেটারই কিন্তু সমাপ্ত ঘটেছে এই অভ্যুত্থানের ভিতর দিয়ে। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের দায়ে হাইকোর্ট ২০ জনকে ফাঁসির রায় দিলেও ৬ বছরে তা কার্যকর হয়নি। এমনকি ৫ই আগস্ট আসামিদের একজন কারাগার থেকে পালিয়েও যায়, যার কারণে বিচার নিয়ে শঙ্কা তার পরিবারের। তো 2টা রায় ইতিমধ্যে হয়েছে, আর একটা আপিল বিভাগের রায় শুরু হয়েছে। তখন আমার এটাই আপিল বিভাগের রায়টা কাজ শেষ হওয়ার পরে যেন যেটাই রায় আসুক সেটা যেন অল্প সময়ের মধ্যেই একটা সুষ্ঠু সমাধান আছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা থাকতেই যেন হচ্ছে রায়টা যেটাই মানে যে আপিল বিভাগের যে প্রক্রিয়াটা আছে ওইটাও শেষ হয় এবং একটা রায় কার্যকর করা হয়। আবরার ফাহাদ তার কলম আর কণ্ঠ দিয়ে দাঁড়িয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে, তবে তার সেই প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করে দিয়েছিল একদল অন্ধ সহিংসতা। কিন্তু রোধ করা যায়নি আবরার ফাহাদের কণ্ঠস্বর। আবরার ফাহাদের সেই প্রতিবাদী কণ্ঠস্বর আজ সরব হয়েছে ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা এবং তরুণ প্রজন্মের সাহসের প্রতীক হিসেবে। রাজু আহমেদ, এখন, ঢাকা। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা এখনও তাড়িয়ে বেড়ায় কুষ্টিয়াবাসীকে। মৃত্যুবার্ষিকীর দিনে তাই স্মৃতিচারণ সহ নানা আয়োজন, আর স্মৃতি আঁকড়ে পড়ে আছে পরিবার। কুষ্টিয়া থেকে মেজবাহ উদ্দিন পলাশের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শোকেসে সাজানো মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। আগের মতোই আছে বিছানা আর পড়ার টেবিল, শুধু নেই আবরার ফাহাদ। এক এক করে কেটেছে 6 বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র সহ অনেক স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকমে বেঁচে আছে তার পরিবার। আবরার ফাহাদের মা রোকেয়া বেগম বর্তমানে ছোট ছেলে আবরার ফায়াজের সঙ্গে ঢাকাতে থাকলেও কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ বাড়িতে রয়েছেন তার বাবা। ছেলের মৃত্যুবার্ষিকীতে তাই একাকী সন্তানের স্মৃতিচিহ্ন পরখ করে দেখছেন তিনি। আবরার ফাহাদের মৃত্যুর 6 বছরে দেশের অনেক পট পরিবর্তন হয়েছে। পতন হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের। রাষ্ট্র মনে রেখেছে আবরারকে। তার নামে নিজ জেলায় নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, লাইব্রেরি সহ বেশ কিছু স্থাপনা। তবে আক্ষেপ যেন রয়েই গেছে পরিবারের। মৃত্যুর 6 বছর পরেও ছেলে হত্যার বিচারের রায় কার্যকর না হয় ও হত্যায় জড়িতরা পালিয়ে যাওয়ায় ক্ষোভ জানান আবরারের বাবা। আমরা এখনো এই বিচার কাজটা সম্পূর্ণ পাই নাই। এখন আপিল বিভাগে বিচারাধীন আছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যাতে এই বিচার কাজটা অতি তাড়াতাড়ি শেষ করা হয়। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমরা দিয়েছিলাম তাকে লেখাপড়া শেখার জন্যে, কিন্তু সেখানে সে এইভাবে ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা নির্মমভাবে তাকে অকারণে তাকে হত্যা করা হবে, এটা তো আমরা কখনো আশা করিনি। বাবা মা সবাই চায় শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুষ্ঠুভাবে লেখাপড়া হবে, ছেলেপেলেকে তাকে মানুষ করতে তাকে সেখানে পাঠানো হয়, কিন্তু সে যদি কোনো সময় লাশ হয়ে ফিরে আসে তাহলে তো বাবা মার আর কিছু করা থাকে না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মম হত্যাকাণ্ড এখনও তাড়িয়ে বেড়ায় কুষ্টিয়াবাসীকে। আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত রায় কার্যকর করার দাবি তাদের। আবরার ফাহাদ আমাদের কুষ্টিয়ার গর্ব। তার যে মৃত্যু, এতে আমরা সবাই খুবই শোকাহত। এটা খুবই আসলে জঘন্য একটা অপরাধ। এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা আমাদের জন্য, এবং এটা আরও বেশি খারাপ লাগে যখন দেখা যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আসলে দেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে। নির্মম মর্মান্তিকভাবে যে ছেলেটাকে একেবারে নিষ্ঠুরভাবে পশুর মতো যাকে মেরে ফেললো, সেই বিচারটা কিন্তু এখনও তার পরিবার, এই জাতি এখনও পায়নি। পরিবার, এলাকাবাসী থেকে দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আবরার ফাহাদ, তার সাহস আর আপসহীনতার কারণে। এখন কুষ্টিয়া।
রাজধানীর প্রবেশমুখের সড়কে পণ্য বোঝাই পরিবহনে প্রকাশ্যেই চলছে চাঁদাবাজি। ট্রাকের আকার ও পণ্যের ওজনের ওপর ঠিক হচ্ছে চাঁদার পরিমাণ, যার প্রভাব পড়ছে বাজারে। ট্রাক চালকরা বলছেন, মহাসড়কে রাতের বেলায় খড়গ নেমে আসে সবজিবাহী পরিবহনের ওপর। আড়তদাররা আর ব্যবসায়ীরা জানান, মাঝে কিছুদিন বন্ধ থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে আবারও সক্রিয় হয়েছে চাঁদাবাজ চক্র। দেখুন জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। রাত নামলেই ঢাকার পাইকারি বাজারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে অসংখ্য পণ্যবাহী ট্রাক, যার মধ্যে বেশ কিছু ট্রাকই সবজি পরিবহন করে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাজারে কিছুটা কমেছিল সবজির দাম, তবে এখন চিত্র বদলেছে। অনুসন্ধান বলছে, রাজনৈতিক ব্যক্তির পরিচয়ে চাঁদাবাজি বেড়েছে পথে পথে, যেখানে ব্যবহার হচ্ছে পরিবহন শ্রমিক সংগঠনের নাম। কোথাও ট্রাক টার্মিনাল ইজারার নামে আদায় হচ্ছে অতিরিক্ত অর্থ। চালকরা জানান, টার্মিনালে না দাঁড়িয়ে সড়ক দিয়ে গেলেও একটি চক্রকে দিতে হয় চাঁদা। খুলনা জয়েন্ট ট্রান্সপোর্ট 100, 200, 300 যার কাছ থেকে যেমন নিয়ে পারে। আমরা যখন কাঁচামাল ভাই যাত্রাবাড়ি নেয় আপনার 450 টাকা। পুলিশই এক জায়গায় ধরলে আমাদের কাছ থেকে 500-1000 টাকা দাবি করে। আমাদের লাইসেন্স থাকে হালকা, অনেকে লাইসেন্স থাকে হালকা, বলে 1000-2000 টাকা দাও না মামলা দিয়ে দেবে। ঢাকা শহরে ঢোকার আগে পুলিশের সামনেই টোকায় চান্দাবাজি, গলায় ছুরি ধরে, মাল কেটে নেয় বস্তা। এবার এখন টিভির গন্তব্য রাজধানীর একাধিক বাজারে। উদ্দেশ্য সবজির দাম কেন বাড়ছে তার কারণ খুঁজে বের করা। অভিযোগ করে না, কারণ আমি অভিযোগ করলে এখানে আমি দোকানদারি করতে পারবো। এই এখন দোকানদারি করে মনে করেন 10,000 টাকা খরচ দিতেছি আর কি। 10,000 দেওয়ার পরেও দোকানদারি করে তো আমি 1000 টাকা বা 500 টাকা বাসা নিয়ে যেতে পারতেছি। মানুষ চিন্তা করতেছে এটা। ব্যবসায়ীরা জানান, পথে পণ্য পরিবহনে খরচ বাড়ছে। সড়কে বিশৃঙ্খলা, চেকপোস্ট চৌকি, টোল প্লাজায় অতিরিক্ত দেরি হওয়ায় সবজিতে পচন ধরে। এরপর নগরীর আড়তগুলোতেও দিতে হয় টাকা। সব মিলিয়ে এর প্রভাব পড়ে সবজির উপর। আমরা তো বাইরেতে এসে, ওকে তো দুবাই লাগবে, না হলে গ্যামজাম খাঁচাখাঁচি করবে। পথে তো কত লোক আছে দিতে হয়। বাজারে পাইকারি দরে বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা, শিম 130, ঢেঁড়স 60, টমেটো 120, গাজর 110, বরবটি 80 টাকা। মরিচ মানভেদে পাওয়া যাচ্ছে 130 থেকে 160 টাকার মধ্যে। সবসময় মরিচের বাজারটা উঠতেছে নামতেছে, এই বাজারে এটা কোনো গ্যারান্টি নেই। গাড়ি 10টা কমাইল দাম বাড়তি, 10টা বেশি আইল দাম কম। মাল আইতে পারে নাই, তখন আপনার মাল ছিল লই গিয়া 350 টাকা কেজি। এখন মাল দিতে আছে, পাইতেছেন 100 টাকা কেজি, 110 টাকা কেজি, 120 টাকা কেজি, কোয়ালিটির উপর নির্ভর করতে আছে। দেশের নানা জেলায় মৌসুমি বৃষ্টিপাত ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে কৃষকের উৎপাদিত সবজি নষ্ট হচ্ছে রোজ। পরিবহন ভাড়াও বেড়েছে কিছুটা। ব্যবসায়ীরা বলছে, এই সব কিছুর সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সড়কে বেপরোয়া চাঁদাবাজি। আর এ কারণেই পণ্যের দরে লাগাম টানা যাচ্ছে না। আড়তদাররা বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিং জোরদার না করা গেলে সামনের দিনে এমন নানা অজুহাতে এই সবজির দর আরও বৃদ্ধি পেতে পারে। বাজারে গেল 2 সপ্তাহ ধরে সবজির দর বেশ টালমাটাল। অনেকেই মনে করেন, রাস্তায় পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ না করলে কমবে না দাম। পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ও মনিটরিং সেল গঠন জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। সরবরাহ সংকটের অজুহাতে বেশ কিছুদিন ধরেই চড়া সবজির বাজার, সঙ্গে মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও নদ নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞার প্রভাবে মাছের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত। নিত্যপণ্যের বাজারে আরও খবর জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না এবং কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতে মুন্না, আপনার কাছে জানতে চাই, প্রকারভেদে সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে, আর সরবরাহ সংকটের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? জ্যোতিকা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, প্রকারভেদে মেহেরপুরের সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। তার কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি, আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন চলিত মৌসুমে মেহেরপুরে প্রচুর বৃষ্টিপাতের ফলে অধিকাংশ গ্রীষ্মকালীন সবজি ক্ষেতি কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার আগাম শীতকালীন সবজি যেগুলো আসছে সেটাও কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, যার ফলে বাজারে কিন্তু সবজি সরবরাহ কিছুটা কম। এর প্রভাব কিন্তু পড়েছে বাজারে। আমি যদি আজকের কথা বলি, আজ
মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন কিন্তু সেঞ্চুরি করেছে, অর্থাৎ আজকে প্রতি কেজি বেগুন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও ছিল সর্বোচ্চ 70 থেকে 80 টাকা। এছাড়াও পটল 60 টাকা, 50 টাকা, কলা বিক্রি হচ্ছে 60 টাকা, করল্লা 80 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু বেশি। আবার আগাম যে শীতকালীন সবজিগুলো আমরা বাজারে দেখছি সেগুলোও কিন্তু খুব চড়া দাম। শীতকালীন সবজির মধ্যে সিম 140 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, পালং শাক বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, প্রতি কেজি মূলা শাক বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, ফুলকপি 50 টাকা, পাতাকপি 50 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। তবে কিছুটা স্বস্তি এসেছে কাঁচামরিচ গত সপ্তাহে যেটি মেহেরপুর বাজারে বিক্রি হয়েছে 300 টাকা করে, সেটি কিন্তু চলিত সপ্তাহে বা অর্থাৎ আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 220 টাকা। এছাড়াও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা, আলু 20 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। জ্যোতিকা, এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা, এবার কলাপাড়া পাইকারি মাছ বাজারের খবর জানবো। জসিম, কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, এখন কিন্তু বঙ্গোপসাগর এবং নদ নদীতে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে সরকারের। জানেন যে মা ইলিশ সংরক্ষণের সঙ্গে সঙ্গে সামুদ্রিক যে অন্যান্য মাছ রয়েছে সেগুলোও কিন্তু বংশ বিস্তার নিশ্চিত হচ্ছে এবং টেকসই ইলিশ উৎপাদনের লক্ষ্যেই কিন্তু এই গত 4 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। তো এখন কিন্তু নদ নদীতে জাল ফেলা একদম নিষিদ্ধ রয়েছে, তবুও যে সকল জলাশয় রয়েছে, পুকুর, ঘের, এগুলোর মাছের সরবরাহ রয়েছে কিছুটা, তবে চাহিদার তুলনায় কম। সে কারণেই কিন্তু দাম অনেক চড়া রয়েছে। আজ এই পাইকারি নাসনাপাড়া মাছ বাজারে, এখানে এই কলাপাড়ার এই ঐতিহ্যবাহী এই মাছ বাজারে রুই প্রতি কেজি বিক্রি হয়েছে 300 থেকে 350 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কাতল বিক্রি হচ্ছে 310 থেকে 350 টাকা, এখানেও বেড়েছে 10 থেকে প্রতি কেজিতে 10 থেকে 30 টাকা। সিলভার কার্প মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 300 টাকা এবং এখানে বেড়েছে প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা। এছাড়া যে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 50 টাকা। এছাড়া যে চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে 140 থেকে 170 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া যে শিং মাগুর মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকা এবং এখানে বেড়েছে 50 থেকে 100 টাকা। তবে অন্যান্য যে বড় চিংড়ি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1200 টাকা প্রতি কেজি। এছাড়া যে পোয়া মাছ, নদীর যে পোয়া যেগুলো বড়শি দিয়ে শিকার করা হয়, সেগুলো বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 200 টাকা। এখানে বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কম থাকায় দামটা বেড়েছে এবং ক্রেতারা বলছেন নিরুপায় হয়েই তারা ক্রয় করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। মেহেরপুর এবং পটুয়াখালী থেকে সবজি ও মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বগুড়ায় বিপুল পরিমাণ মজুতকৃত আলু বিক্রি নিয়ে হতাশা কাটছে না কৃষক ও আলু ব্যবসায়ীদের। সরকার 22 টাকা আলুর দাম নির্ধারণ করে দিলেও তা রয়ে গেছে কেবল ঘোষণার মধ্যে, উল্টো আরও এক দফা কমেছে দাম। হিমাগার মালিকরাও বিপুল আলুর মজুত নিয়ে পড়েছেন বিপাকে। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। গেল মৌসুমে বগুড়ার 60,000 হেক্টর জমিতে প্রায় 13 লাখ টন আলু উৎপাদন হয়, যা জেলার চাহিদার তুলনায় প্রায় 7 লাখ টন বেশি। বিপুল পরিমাণ আলু হিমাগারের পাশাপাশি সংরক্ষণ করা হয় কৃষকের ঘরে। তবে আবহাওয়ার কারণে কৃষকের ঘরে অনেক আলু পচে নষ্ট হচ্ছে। হিমাগারে রেখেও লোকসানে পড়েছেন কৃষকরা, তাই সামনের দিনে আলুর আবাদ নিয়ে দুশ্চিন্তায় তারা। 1 বিঘা জমিতে আমাদের খরচ হয়েছে 50 থেকে 60,000 টাকা। আমরা আলু বিক্রি করতেছি 15 থেকে 18,000 টাকা। আমরা কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছি। যখন আমরা লস খাবো তখন বেশি লাগাতে পারবো না, আর যখন বেশি
কম লাগাবো তখন দাম বৃদ্ধি হয়ে গেলে তো আমাদের উপর এসে চাপ দিলে হবে না। একবারে মনে করেন যেভাবে আমরা 2-4-10 বছরও দাঁড়াতে পারবো না। আমরা সরকার যে বললো যে 22 টাকা রেটে আলু বিক্রি হবে গেট থেকে, তা তো কোনো কার্যকারিতা করলো না, কোনো লোকও তো আসবে না। বগুড়ার হিমাগারে জাত ভেদে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 9 থেকে 15 টাকায়। এতে কেনা দামই উঠছে না। এমন অবস্থায় পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার দশা ব্যবসায়ীদের। এই যে 1 লাখ টাকার আপনার লস হচ্ছে 90,000 টাকা। টাইম আছে আপনার 2 মাস, আলু আছে ডবলেরও বেশি, তাহলে এই আলুটা আমরা কি করব? যখন কিনে কোলেস্টোরে রাখিছি তখন পড়ছে 25 থেকে 26 টাকা, আর এখন বর্তমানে বিক্রি হচ্ছে 9 থেকে 9.5 টাকা। তাহলে পার কেজি লস গেছে প্রায় 15-16 টাকা। দাম কমায় হিমাগারে রাখা আলু নিতে আসছেন না অনেক কৃষক। বিপুল পরিমাণ আলু হিমাগারে থাকায় এবং বহু ব্যবসায়ীকে ঋণ দেওয়ায় বিপাকে হিমাগার কর্তৃপক্ষ। প্রত্যেকটা কোল্ড স্টোরেজেই তো আলু মজুদ আছে, সেই আলুগুলো তো বের হচ্ছে না। আর লোন যারা নিছে তারা তো ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এই লোন ভাড়া ওঠানোর জন্য যে কর্তৃপক্ষ থেকে যে চাপ আছে আমাদের, সেটাও উঠবে কিনা আমাদের সন্দেহ আছে। গেল বছর এ সময়ে ভোক্তারা আলু কিনেছেন 59 থেকে 69 টাকা কেজি দরে। আলুর দর বেশি পাওয়ায় এবছর প্রায় 10,000 হেক্টর জমিতে প্রায় 2 লাখ টন আলু বেশি উৎপাদন হয় বগুড়ায়। কৃষি বিপণন বিভাগের তথ্যমতে প্রতি কেজি আলুতে কৃষকের উৎপাদন খরচ পড়েছে 14 টাকা 90 পয়সা। হিমাগারে রাখা পর্যন্ত খরচ দাঁড়িয়েছে 22 টাকায়। মাজেদুর রহমান, এখন, বগুড়া। নিয়মনীতির তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম। বসত ঘর ও আশেপাশের এলাকায় দাহ্য রাসায়নিক মজুত করছে অসাধু ব্যবসায়ীরা, অথচ খালি পড়ে আছে সরকারের শত কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রাসায়নিক গুদাম। প্রশাসনের বিভিন্ন সংস্থাও একে অপরের উপর দায় চাপাতে ব্যস্ত। ফরহাদ আহমেদ বাবুর ছবিতে ইফতেখার রায়হানের প্রতিবেদন। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলিতে কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 124 জন। 2019 সালের 20 ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় আগুন কেড়ে নেয় আরও 71 প্রাণ। এরপর 2022 সালের 4 জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় 13 দমকল কর্মী সহ 51 জনের। সবশেষ গত 22 সেপ্টেম্বর টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারান 3 ফায়ার ফাইটার সহ 4 জন। ভয়াবহ এসব দুর্ঘটনার পেছনে রয়েছে কেমিক্যাল। রাসায়নিক গুদাম সম্পৃক্ত দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মাধ্যমে আধুনিক কেমিক্যাল ওয়্যারহাউস নির্মাণ করা হয়। 2019 সালের চুরিহাট্টা ট্র্যাজেডির পর সরকারের বড় ঘোষণা ছিল ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়া হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় টঙ্গীর কাঁঠালদিয়ায় 6 একর জমিতে প্রায় 94 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 53টি আধুনিক গুদাম। স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও 10 মাস পেরিয়ে গেছে, কোনো ব্যবসায়ী এখানে পা রাখেনি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরণ প্রতিরোধী উপকরণ, ফায়ার সেন্সর, স্বয়ংক্রিয় ফোম সাপ্রেশন, সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ও প্রাকৃতিক ভেন্টিলেশনের মতো আধুনিক সুবিধা রয়েছে সেখানে। বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 7টি পৃথক গুদাম, পানি সংরক্ষণাগার, ক্যান্টিন ও অফিস কক্ষ, সব মিলিয়ে সবচেয়ে উন্নত উপকরণ দিয়ে রাসায়নিক গুদামগুলো নির্মাণ করা হয়। যৌক্তিক উপায়ে একটা ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং এক্ষেত্রে অনেক ব্যবসায়ীদের সাথে আমরা কথাও বলেছি, কিছু কিছু আবেদনপত্র অলরেডি আমরা পেয়েছি।
সো যত দ্রুত ব্যবসায়ীরা এখানে আসতে পারবে, আবেদন করতে পারবে, এটা তাদের জন্যও নিরাপদ, তাদের প্রোডাক্টের জন্যও নিরাপদ। কখনো যদি ফায়ারিং হয়ই তাহলে সেখানে আমি কিভাবে এটার সাথে ফাইট করব, অর্থাৎ আমি পানি দিয়ে ফাইট করব না ফোম দিয়ে ফাইট করব। সেক্ষেত্রে এখানে প্রাণহানি হওয়ার বা বড় ধরনের দুর্ঘটনা ঘটার বা এর থেকে আরও অন্যান্য স্থাপনাগুলো আমার নিরাপদ থাকবে। অথচ প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুদাম ফেলে গাজীপুরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ আর গিঞ্জি এলাকায় গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম। অন্যদিকে টঙ্গীর ব্যাংকমার্ট এলাকায় গড়ে উঠেছে অবৈধ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে মজুদ আছে দাহ্য রাসায়নিক দ্রব্য। গুদামের ভেতর চলছে ধূমপান, পাশেই খাবার হোটেল আর গ্যাস সিলিন্ডারের ডিপো। যে কোনো মুহূর্তে এলাকাটি পরিণত হতে পারে মৃত্যুকূপে। এবার দাহ্য সবই আগুন দিতে সবই পুরে, কিন্তু নর্মালি যেমন আমি এখানে সিগারেট ধরাই, এটা করি সেটা করি, সিগারেট নিয়ে এসেছি, হ্যাঁ কোনো সমস্যা নেই। এই গতর বাঞ্জা করে এইটা করছে এই কেমিক্যালের দোয়ান দিব, আমরা বাতালিকে আরো মানুষ আরো দৌড়াইবো, আমরা মারবো না। কেমিক্যাল আবার এই যে গ্যাসেরই এগুলো, আবার এই যে তেনার গুডাউন, আগুন লাগলে আমরা কই দিয়ে বাইরে। এটা তো ছিল ঘর বাড়ি ছিল, মানে আগুন লাগে পুড়ে গেছে, কেমিক্যালের গুডাউন দিতেছে। ভয়াবহতা এখানেই শেষ নয়। এর মাত্র 200 গজ দূরেই টঙ্গীর সমবায় কমপ্লেক্স ভবন জুড়ে চলছে কেমিক্যালের ব্যবসা। ক্যামেরা নিয়ে ঢুকতেই ব্যবসায়ীদের বাধার মুখে সাংবাদিকরা। এই মার্কেটেই মজুত করা হয় সোডিয়াম হাইড্রোসালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড সহ ভয়ঙ্কর দাহ্য রাসায়নিক। যদিও বিষয়টি অস্বীকার করেন ব্যবসায়ী ও মার্কেট কমিটির নেতারা। আর এখানে আমরা আসলে সমস্ত নজরধারী, আমাদের একবারে পুঙ্খানুপুঙ্খানু সবসময় থাকি না, আমাদের ডিরেকশন দেওয়া আছে, এখানে এই ধরনের কোনো কেমিক্যাল বিক্রি করতে পারবে না। আমাদের মার্কেটে আমরা যারা বিজনেস করি, কোনো সংস্থা থেকে আমাদের মার্কেটের যে বিজনেস, এই বিজনেসের জন্য যে ফায়ার লাগবে এরকম কোনো নির্দেশনা নাই। গভর্নমেন্টের গোডাউনে আমরা আমাদের বুঝে দেয় নাই, আমরা কিভাবে যাব? গভর্নমেন্ট গোডাউন করছে আমাদের এই কাটাল দিয়েতে, আমাদের বোঝা দিলে, আমাদের বাধ্যবাধকতা করলে আমরা অবশ্যই সেখানে যাই। ফায়ার সার্ভিস বলছে কিছু প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে ফায়ার লাইসেন্স পেলেও কেমিক্যাল ব্যবসা চালানোর জন্য শুধু এই লাইসেন্সই যথেষ্ট নয়। ফায়ার সার্ভিস শর্ত সাপেক্ষে এবং শর্ত বাস্তবায়ন সাপেক্ষে কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা লাইসেন্স দিয়ে থাকি, এবং যারা অবৈধভাবে বিভিন্ন কাগজপত্র ছাড়া ব্যবসা করে আসছে এজন্য ফায়ার সার্ভিস দায়ী না। গাজীপুর জুড়ে ঠিক কতগুলো কেমিক্যাল গুদাম রয়েছে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছেই। আইনি সীমাবদ্ধতায় পুলিশও নিতে পারছে না কঠোর ব্যবস্থা। তবে বিস্ফোরক পরিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নিলে সহযোগিতার আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণ, বিক্রয়, মজুদ অথবা স্থানান্তর এগুলো দেখাশোনা করার জন্য এবং এইটা নিয়মের আওতায় প্রতিপালন করা হচ্ছে কিনা এই যাচাই বাছার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ রয়েছে। এক্ষেত্রে পুলিশ এইটা উপযুক্ত কর্তৃপক্ষ নয়। পুলিশ সুমোটোভাবে আগ বাড়িয়ে কোনো এই তদারকি করতে পারে না। পুরান ঢাকার নিমতলী চুরিহাট্টা থেকে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো, সবশেষ টঙ্গীর রাসায়নিক গুদামের বিস্ফোরণ। প্রতিটি দুর্ঘটনার পরই আলোচনায় উঠে আসে রাসায়নিক গুদামের ঝুঁকি। তবে সময়ের সঙ্গে ক্ষত যেমন শুকিয়ে যায়, তেমনি রাষ্ট্র এবং ব্যবসায়ীরা ভুলে যান ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি। দ্রুত দৃশ্যপট না বদলালে আবারও দেশের মানুষকে হয়তো একই রকম ভয়াবহতার মুখোমুখি হতে হবে। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। 1,30,00,000 টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। প্রায় 2 দিন পার হলেও এখনও হদিশ মেলেনি তার। এই ঘটনায় মামলা হয়েছে ঈশ্বরদী থানায়। পাবনা থেকে মাসুদ রানার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত রোববার দুপুরে পাবনার ঈশ্বরদী জনতা ব্যাংকের 2টি শাখা থেকে নগদ অর্থ উত্তোলন করেন পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। তারপর থেকেই লাপাত্তা তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংক কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঘটনায় রাতে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ করা হয়। জনতা ব্যাংক পিএলসি ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহসানাতুল হক অভিযোগটি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার টেলিফোনে 1,30,00,000 টাকার প্রয়োজনের কথা জানান খালেদ সাইফুল্লাহ। রবিবার সকাল 11:30টার দিকে পাকশি শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ক্যাশ রেমিটেন্সের জন্য ঈশ্বরদী কর্পোরেট শাখায় আসেন। পরে জনতা ব্যাংকের দাসুরিয়া বাজার শাখা থেকে 30 লাখ টাকা এবং পরে ঈশ্বরদী কর্পোরেট শাখায় এসে আরও 1 কোটি নগদ অর্থ উত্তোলন করেন। টাকা হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন। প্রয়োজনীয় ভাউচার ও রেজিস্টারে স্বাক্ষর সম্পন্ন করার পর খালেদ সাইফুল্লাহ এবং আনসার সদস্য মাহবুব টাকা নিয়ে পাকশি শাখার উদ্দেশ্যে প্রাইভেট কারে রওনা দেন। পথে একটি বেসরকারি ব্যাংকে আনসার সদস্যকে 1 লাখ টাকা একটি অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য পাঠান। আনসার সদস্য ব্যাংকের ভেতর গেলে কৌশলে ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ গাড়ি নিয়ে চলে যান। পরে ফিরে না আসায় আনসার সদস্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। জনতা ব্যাংকের দাসুরিয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, পাকশি শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ 30 লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা হস্তান্তর করা হয়। আমরা ব্যাংকিং চ্যানেলে দিছি, ব্যাংকিং প্রপার চ্যানেলে দিছি, এটা এখন আমাদের কর্তৃপক্ষ দেখবে, সিদ্ধান্ত তারা দেবে। ঘটনার পর জনতা ব্যাংকের প্রধান শাখা থেকে 4 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে, তবে এ নিয়ে কোনো কথা বলেননি তারা। এই ঘটনার পর থেকে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহক ও স্থানীয়দের। সবাই তাকে বিশ্বাস করতো এবং সম্মান করত, কিন্তু ঘটনা ঘটার পরে মানুষ আস্তে আস্তে বিভিন্ন তথ্য আসছে, জানছে, এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে উনি নিজেই ক্রাইম করছে কি নাম হয়েছে, এটা এখনও পরিষ্কার হয়ে আসেনি। এই বিষয়গুলা একটা সুষ্ঠু তদন্তর প্রয়োজন আছে, যে কিভাবে কি হলো, তারপরে একটা তাদেরকে মানে যদি কেউ অপরাধী হয়ে থাকে আইনত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সরকারের গ্রহণ করা উদ্যোগ। তবে পুলিশ বলছে এই ঘটনায় একটি মামলা হয়েছে, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। মামলা হয়েছে, আমরা মামলার কার্যক্রম চালাচ্ছি। ঈশ্বরদী থানায় মামলা হয়েছে, মামলার এখন যেটা করণীয় আইনগত যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় কাজ করতেছি। আমরা ধরার চেষ্টা করতেছি, আমরা সব দিক থেকে আমাদের যতটুকু লজিস্টিক আছে সেই লজিস্টিক দিয়ে আমরা এটা বের করার চেষ্টা করতেছি। এখন পাবনা। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবনা অনুযায়ী শান্তি চুক্তি চূড়ান্ত করতে মিশরের শার্ম এল শেখ শহরে হামাস ও ইসরায়েলের মধ্যকার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনা কয়েকদিন চলবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। সোমবার মিশরের স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হওয়া আলোচনায় প্রাধান্য পায় দুই পক্ষের বন্দি বিনিময় ইস্যুটি। এদিকে গাজার চুক্তি খুব দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ইতোমধ্যে ইস্যুটির বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। হামাস অস্ত্র প্রত্যাহারে রাজি না হলে যুক্তরাষ্ট্র কোনো শক্ত অবস্থানে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তারা এখনই এমনটা চিন্তা করছেন না। অন্যদিকে শান্তি আলোচনার মাঝে গাজায় হামলা চালিয়ে নতুন করে 10 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে 3 ত্রাণ প্রত্যাশীও রয়েছে। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ বা অস্ত্রবিরতির বার্তা এলেও 2 বছরে আসেনি সমাধান। এই সময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। ইসরায়েলও পারেনি সব জিম্মিদের মুক্ত করে আনতে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনদের পক্ষে বেড়েছে সমর্থন, আর ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যা সহ যুদ্ধাপরাধের অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের ইতিহাস দীর্ঘ। 1948 সালে প্রমিস ল্যান্ড হিসেবে ইসরায়েল সৃষ্টির পরই শুরু হয় যুদ্ধ। ঘরবাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয় 7 লাখের বেশি ফিলিস্তিনিকে, যাদের মধ্যে অনেকে পালিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী জর্ডান, সিরিয়া, লেবানন সহ আরব রাষ্ট্রগুলোতে। এখনও শরণার্থী হিসেবে বাস করছে সেখানে। তবে ইসরায়েলের দাবি, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়িত করা হয়নি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনিদের উপর আবারও শুরু হয় ইসরায়েলি বর্বরতা। 2 বছরের যুদ্ধে গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখে পড়ে গাজাবাসী। নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর চলে ইসরায়েলি বোমা ও গুলি। গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। পরে তা শিথিল করলেও প্রয়োজনের তুলনায় যা নগণ্য। গাজার যুদ্ধ ছড়িয়েছে লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে। ফিলিস্তিনিদের হয়ে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ, হুতিসহ বিভিন্ন গোষ্ঠী।
ইসরায়েলি হামলায় প্রাণ হারান এসব গোষ্ঠীর শীর্ষ নেতারা। গেল জুন মাসে 12 দিনের যুদ্ধে জড়ায় ইরান ও ইসরায়েল। সম্প্রতি কাতারে বিমান হামলা চালিয়ে যুদ্ধকে আরও বিস্তৃত করে ইসরায়েল। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় 20 দফার প্রস্তাব আসে। তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়, যা এখনও আলোচনার টেবিলেই রয়েছে। তবে ইসরায়েল লক্ষ্যপূরণে সফল কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। For the past 2 years, we have seen Israel try and assert itself in Gaza, and there are questions about what it has achieved there, but also degrade the capabilities of the Iran-backed Axis of Resistance network in multiple domains. গাজাবাসীর উপর ইসরায়েলি বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে বিশ্বজুড়ে। যুদ্ধ শুরুর পর গেল 2 বছরে ইউরোপের বেশ কিছু শক্তিশালী দেশসহ জাতিসংঘের 20টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। গাজা যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশে বিক্ষোভে নামে লাখো জনতা। এদিকে কূটনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা ইসরায়েল। যুক্তরাষ্ট্র ছাড়া নেতানিয়াহুর পাশে নেই উল্লেখযোগ্য কোনো দেশ। এমনকি ইসরায়েলিরাও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ করছে। গাজা সিটি দখলে নেতানিয়াহুর পরিকল্পনার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। 2 বছর আগে এই দিনে ইসরায়েলি ভূখণ্ডে একটি সঙ্গীত উৎসবে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দাবি, ওই হামলায় প্রায় 1200 ইসরায়েলিকে হত্যার পর 251 জনকে অপহরণ করা হয়। হামাসের হাতে এখনও 48 জিম্মি রয়েছে, যাদের মধ্যে 20 জন জীবিত। বিপরীতে ইসরায়েলিরা হত্যা করে 67,000-এর বেশি ফিলিস্তিনিকে। তানভীর জানি, এখন বিশ্ব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্ব পেয়ে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন নবনির্বাচিত সভাপতি। আর 2 ক্যাটাগরি থেকে সহ সভাপতি হয়েছেন ফারুক আহমেদ এবং শাখওয়াত হোসেন। অতীত ভুলে একজোট হয়ে কাজ করতে চান সাবেক সভাপতি ফারুক। এদিকে বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলটের মতো হ্যাভিওয়েট প্রার্থীরা। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। নির্বাচনী উত্তাপ শেষে উত্তেজনার আভাস ম্লান শান্তিপূর্ণ আবহে তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর অঘোষিত সভাপতি মনে করা হচ্ছিল আমিনুল ইসলাম বুলবুলকে। শেষ পর্যন্ত আর নতুন কোনো নাটকীয়তার মঞ্চায়ন না হয় 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল। জানালেন ক্রিকেট নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। নির্বাচন যে যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাবেক সভাপতি ফারুক আহমেদ সর্বাধিক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। এরপর কাঁধে উঠেছে ভাইস প্রেসিডেন্টের নতুন দায়িত্ব। অতীত ভুলে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। আমাদের এগিয়ে যেতে হবে, পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করেন, করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। বিসিবি নির্বাচনের শুরু থেকে নানা ইস্যুতে সঙ্গী ছিল বিতর্ক। এমনকি শেষ মুহূর্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন অনেক প্রার্থী। তবে নির্বাচন কমিশনের দাবি অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি নির্বাচনে। আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। সমস্ত নির্বাচনেই কিছু কিছু অভিযোগ থাকে, আর সব খেলাই দেখা যায় আমরা গ্রাম থেকে দেখে এসেছি যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলে। নির্বাচন ঘিরে চলা অস্থিরতা কাটিয়ে এবার ক্রিকেটের উন্নতি ও প্রসার ঘটবে, সেই স্বপ্ন দেখছেন নবনির্বাচিতরা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। ইংল্যান্ড থেকে ঢাকা এসে প্রথম দিনই জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দিলেন হামজা চৌধুরী। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও মাঠে নামেন তিনি। হংকং ম্যাচকে সামনে রেখে হামজার উপস্থিতিতে বদলে যায় পুরো দলের চিত্র। রেজাউল করিমের প্রতিবেদন। 5000 মাইল অতিক্রম করে হামজা চৌধুরী এখন ঢাকায়। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি থাকাটা স্বাভাবিক। তার উপর
ফ্লাইটেও হয়েছে বিলম্ব। এত কিছুর পরও টিম হোটেলে এসেই হামজা জানিয়েছেন দলের সাথে অনুশীলনে যোগ দিবেন তিনি। হামজা এসে হোটেলে এসে ঢুকেই কিন্তু আমাকে এটা বললো যে আমার ভাই আমি খুব টায়ার্ড, আমি কিছু খাবো, আমি অর্ডার করবো, কিছু ফ্লাইট একটু ডিলে হয়েছে। সে যখন ঢুকে বলল যে আমি প্র্যাকটিসে যাবো, আমি রেস্ট নিয়ে করব, তো সেইটাতেই সেই জন্য যখন উপরে গেলাম আমি বললাম তুমি অর্ডার দাও তুমি গেলো, আমি রেডি হচ্ছে আমি প্র্যাকটিসে যাওয়ার জন্য। যেই কথা সেই কাজ। টিম হোটেলে হালকা বিশ্রামের পরেই দলের সাথে হামজা পা রাখলেন জাতীয় স্টেডিয়ামে। হামজার সাথে পুরো দলটি যেন ফিরে পেয়েছে প্রাণ। আমাদের কাছে সে হলো একটা ফুটবলের ক্রেজ, তো সবারই চাওয়া যে আপনাদের কাছে যাওয়া বা আপনার যেটা চাওয়া সেটা তো আমরাও চাই যে সে হামজা আপনাদের কাছে থাক, কথা বলবে, দেশবাসী জানবে হামজা আসছে, সে হামজা নিজেও চায়। এদিন যেন পুরো দলের মধ্যমণি এক হামজা চৌধুরী। লেস্টার সিটির ক্যাপ্টেন কেপে তাই সবার আগে ফটো সেশনের কাজ সেরে রেখেছে দলে থাকা অন্য সব ফুটবলাররা। এরপর শুরু হয় অনুশীলন। হামজা আসলেও সমিত দলের সাথে যোগ দেবেন ম্যাচের 2 দিন আগে। অনুশীলনে কতটা সময় দিতে পারবেন কানাডার লিগে খেলা এই মিডফিল্ডার তা নিয়ে শঙ্কা আছে। তবে বাংলাদেশ দলের ম্যানেজার জানিয়েছেন এসব নিয়ে সমস্যা হবে না। সমিত দলে যোগ দিলে পূর্ণাঙ্গ হবে বাংলাদেশের স্কোয়াড। লাস্ট টাইমেও কিন্তু সমিতি এসে বাইরে ওয়ার্ম আপ করেছে, একটা এত দূরের থেকে আসা। তো আমি মনে করি যে আমার এটা হলো যে সমিতি এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে। এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। হামজা, সমিত, জামালরা শেষ পর্যন্ত 3 পয়েন্ট এনে দেবেন দলকে, সেটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এককভাবে সরকার গঠন করবে বিএনপি, ফাইন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান। মৃত্যুর 6 বছরেও কার্যকর হয়নি আবরার হত্যা মামলার রায়, জড়িতরা পলাতক, দ্রুত বিচার নিশ্চিতের দাবি। রাতে সবজিবাহী পরিবহনের চাঁদাবাজ চক্রের খড়গ প্রভাব পড়ছে বাজারে, প্রশাসনের নজরদারির তাগিদ। ঘনবসতি এলাকায় গড়ে উঠছে রাসায়নিক কারখানা, ব্যবসায়ীদের অনাগ্রহে পড়ে আছে আধুনিক গুদাম। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন বুলবুল, অতীত ভুলে একযোগে কাজ করার অঙ্গীকার। আমাদের এগিয়ে যেতে হবে, পিছনে যেগুলো বাদ দিয়ে দেয় আমরা সামনে কিভাবে এগোবো, এটা খুব ইম্পর্টেন্ট। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের, এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।